এখন নাইট্রোজেনের যদি তোমাকে ব্যবহার লিখতে বলে তুমি তো অবশ্যই পারবে যে এটা সার হিসাবে ব্যবহৃত হয়, হ্যাঁ কি না বলো? কারণ তুমি জানো CaCN2 অর্থাৎ ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি করতে ব্যবহার হয়, আর একে আদ্র বিশ্লেষণ করলে কি অ্যামোনিয়া গ্যাস সহজেই তৈরি হয়, মানে অ্যামোনিয়া সার হিসাবে প্রডিউস করা যায়। তো সেই জন্য সার হিসাবে তো একে ব্যবহৃত করা যায়ই। তার সাথে কি দেখো অ্যামোনিয়া CaCN2 আর নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কি নাইট্রোজেন ব্যবহার করা হয়। সিমিলারভাবে নিম্ন তাপমাত্রা তৈরি করতে লিকুইড নাইট্রোজেন নামে যেটা খ্যাতমান, তাই না, আমরা বলে থাকি লিকুইড নাইট্রোজেন বিশাল ঠান্ডা। সিনেমাতে তুমি দেখে থাকবে যে লিকুইড নাইট্রোজেন দিয়ে কাউকে স্প্রে করে দিল, সে বরফের মতো জমে গেল, দিয়ে ধাক্কা মারলো আর সে মানে পুরো হাড় গোড়গুলো সব ভেঙে ভেঙে মানে চাই হয়ে বেরিয়ে গেল আর কি, এক ঘুষি মারলো পুরোটাই ভেঙে গেল সব। তো নিম্ন তাপমাত্রা তৈরি করার জন্য তোমার কি নাইট্রোজেন গ্যাস ব্যবহার হয়। আরও যদি ব্যবহার বলে কি বলবে না, বাল্বের মধ্যে ফিলামেন্টের স্থিতিশীলতা বৃদ্ধি করার জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইগুলো বলে দেবে। আর এরপরে কি আমাদের নাইট্রোজেনের যৌগ। এবার জানি আমাদের নাইট্রোজেন কি 3 রকম যৌগ বানাতে পারে, হাইড্রাইড, অক্সো অ্যাসিড আর অক্সাইড। এখন দেখো অক্সাইডটা আমি যখন অক্সিডেশন স্টেট পড়াচ্ছিলাম +1 থেকে +5 জারণ অবস্থার সমস্ত অক্সাইডগুলো আলোচনা করে দিয়েছি, তাহলে সেই যৌগগুলো তোমার কি কভার আপ হয়ে আছে। এবার ওখানকার মধ্যে NO আর NO2O এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বোর্ডটা মুছিয়ে আমি এই দুটো নিয়ে আলোচনা করব। এই দুটো অক্সাইড খুব ইম্পর্টেন্ট, যে দুটো সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। আর হাইড্রাইডের মধ্যে অ্যামোনিয়া, তাই তো, এটা NH3 মানে কি অ্যামোনিয়া, NH2 NH2 মানে হাইড্রোজেন, এগুলো সব কি মাইনাস ছিল, মনে করছো তো, এখানে নাইট্রোজেন -3, ওখানে কি -2, এখানে -1, তাই না, বেশ। আর এই হাইড্রোজেনে এটা NH2 NH2 মানে কি হাইড্রোজেন, আর এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড, হাইড্রোজয়িক অ্যাসিড, মনে থাকবে, বেশ। অক্সো অ্যাসিডগুলো দেখো, এগুলো হচ্ছে হাইড্রোজেন আর অক্সো অ্যাসিড, এদের প্রিপারেশন সম্পর্কে বা কোনো বিক্রিয়া সম্পর্কে কিচ্ছু পড়তে হবে না, শুধু খালি জেনে রাখো যে কোন অ্যাসিডটাকে কি বলে। H2N2O2 কে বলা হয় হাইপোনাইট্রাস, H2N2O3 কে বলা হয় হাইপোনাইট্রিক, H4N2O4 কে বলে নাইট্রো অক্সিলিক অ্যাসিড, HNO2টাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড, HOONOটাকে বলা হয় হাইপার অক্সিনাইট্রাস অ্যাসিড, HNO3 কে নাইট্রিক অ্যাসিড, HOON2টাকে পার অক্সিনাইট্রিক অ্যাসিড বলা হয়। একটু হার্ড আছে এখানটা মনে রাখা, বাট একটু 2-4 বার নাড়াচাড়া করলি বা পড়লি তোমার মাইন্ডে এসে যাবে, প্রবলেম হবে না। তো বুঝতে পেরেছি এই যৌগগুলোর নাম যদি তোমাকে দেয় কি পরীক্ষায় যে হাইপোনাইট্রাস অ্যাসিডের সংকেত লেখো, তখন তুমি এটা লিখে দেবে H2N2O2, ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো এই দুটো সম্পর্কে পরে একটু ডিটেলসে জেনে নিই। সমস্ত অক্সাইডগুলো সম্পর্কে আমাকে জানতে হবে না, খুব ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু NO আর N2O খুব ইম্পর্ট্যান্ট। চলো এই দুটো সম্পর্কে একটু জেনে নিই। তাহলে N2O আমরা জানি এখানে নাইট্রোজেনটার অক্সিডেশন স্টেট কত, +1, তাই তো, আগের ভিডিওতে আমরা দেখে এসেছি সেটা, বেশ। এটার তোমার যদি রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে বলে তুমি কিভাবে আঁকবে, দেখো N ডাবল বন্ড O, সব করে ডাবল বন্ড দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে এই এনটার মাথায় প্লাস দিয়ে দেবে, তাহলে কি ওর মাথায় লোন পেয়ার থাকবে, অফকোর্স না। আর এখানে লোন পেয়ার দেবে, একটা যেহেতু বন্ড আছে সেহেতু তোমার মাইনাস দিয়ে দেবে, ঠিক আছে। যদি মনে না রাখতে চাও যে রেজোনেন্স স্ট্রাকচার কেমন হবে, তাহলে তুমি লুইস স্ট্রাকচার অথবা ভেসপার দিয়ে ওদের হাইব্রিডেশন বার করে করতে পারো, কোনো চাপ হবে না, ঠিক আছে, বেশ। তাহলে এটা হচ্ছে এর স্ট্রাকচার। এখন তুমি বুঝতেই পারছো অক্সিজেনের কটা থাকবে, দুটো লোন পেয়ার তো অবশ্যই আছে। তাহলে কি হয় না, এ বন্ডটা আসে আর এ অক্সিজেন তুলে নেয়, তাহলে N মাইনাস, যেহেতু ও তুলে নিয়েছে, তাই না। তাহলে এটা হচ্ছে এদের মানে NO2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নামটা জানি তো আমরা। অক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, বেশ। এখন এই নাইট্রাস অক্সাইডটাকে আমরা কী থেকে তৈরি করি সেটাকে দেখে নিই না। আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট যেটা থাকে NH4NO3, তাকে তাপীয় বিয়োজন করলেই তোমার N2O আর H2O তোমার তৈরি হয়, ঠিক আছে। তাহলে নাইট্রাস অক্সাইড তৈরি হয় কি করে বলো তো, অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করলেই, বুঝতে পেরেছ। এখন এটা তোমার মিষ্টি গন্ধযুক্ত একটি গ্যাস, ঠিক আছে, মিষ্টি গন্ধযুক্ত গ্যাস।
এবং বর্ণহীন, অবশ্যই কি বর্ণহীন। আর তোমরা নিশ্চয়ই জানো যে এই মিষ্টি গন্ধযুক্ত গ্যাস নাইট্রোজেনের এটা বটে মানি এটাকে কি বলে, আর নিশ্চয়ই কারোই বুঝতে বাকি নেই। লাফিং গ্যাস গো আমাদের, লাফিং গ্যাস, তাই না? তাহলে এটাকে লাফিং গ্যাস বলে। অর্থাৎ এই গ্যাসটা যদি অল্প পরিমাণ তুমি শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে নাও তাহলে তুমি হাসতেই থাকবে। বুঝতে পেরেছো? আর এই গ্যাসটার একটা তোমার বিশেষ ভূমিকা আছে। এটাকে যদি কেউ শ্বাস প্রশ্বাসের মধ্যে নেয় সে তো হাসতে শুরু করবে ফাইনাল, আবার সে কি তোমার সংজ্ঞাহীন হয়ে যাবে, মানে তাকে যতই তুমি শারীরিকভাবে আঘাত করো সে বুঝতে পারবে না। সংজ্ঞাহীন মানে বেদনাহীন বডি তৈরি হয়ে যাবে, একদম হাসছে হা হা করে, দু চড় মেরে দাও থাই থাই করে তবু হাসবে, মানে ও কি বেদনা বুঝতে পারবে না। N2O যদি একটু তুমি নাইট্রাস অক্সাইড একটু শুকিয়ে দাও ওকে, বুঝতে পেরেছো? বেশ, তাহলে এই জিনিস কটা তোমাকে একটু জানতে হতো, তুমি সেটা জেনে নিলে। এরপরে দ্বিতীয় নম্বর অক্সাইডের সম্পর্কে জেনে নিই চলো। এখন দ্বিতীয় নম্বর অক্সাইডের সম্পর্কে একটু জেনে নিই চলো। তাহলে সেটা কি নাইট্রিক অক্সাইড, NO আমাদের। বেশ, এই NO বুঝলে আমাদের তরল অবস্থায় ডাইমার করে থাকে, মানে N2O2, দুটো NO মিলে গেল তাহলে N2O2 ডাইমার করে থাকে, বুঝতে পেরেছি? বেশ, আচ্ছা একটা জিনিস হয়তো আমি বলিনি, সেটা বলে দিই যে এই যে N2O বুঝলে তোমার নিজে জ্বলে না, এই গ্যাসটা কি নিজে জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে। কি করে জানো না, যদি N2O কে তুমি তাপ প্রদান করো তাহলে তোমার নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস তৈরি হয়। তাহলে এই অক্সিজেন গ্যাস তো বুঝতেই পারছো ওই গ্যাস কি জ্বলতে সাহায্য করে, তো সেই জন্য বেসিক্যালি এও কি তোমার মনে হয় কি যেন কাউকে জ্বালাচ্ছে, অ্যাকচুয়ালি ও ভেঙে গিয়ে জ্বালাচ্ছে অত তাপে। আর যদি রেজোনেন্স স্ট্রাকচার বলে N ডাবল বন্ডেডও অবশ্যই দিয়ে দেবে, আর এখানে একটা সিঙ্গেল ডট দেবে, ঠিক আছে? এটা রেজোনেটিং স্ট্রাকচার। আবার বলো, এই ডটটা এখানে তুলে দাও, বাস, দ্যাটস ইট। আর তরল অবস্থাতে বুঝলে, আর যদি কেউ ভাবো যে কী করে বললো মনে রাখতে হবে কি, তাহলে সে ভেসপা দিয়ে করতে পারো, প্রবলেম নেই, বা লুইস দিয়ে করতে পারো। তরল অবস্থাতে বুঝলে NO হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক, অর্থাৎ কি তিরস চুম্বক দ্বারা আকর্ষণ করবে না, ঠিক আছে? বেশ, আর কি জানতে হবে আমাকে? NO তোমার চেতনানাশক হিসেবে ব্যবহার হয়, অ্যানাস্থেটিক। আমাদের যেটা ডাক্তারিতে বা হসপিটালে কি করে, অ্যানাস্থেটিক দেয় রুগীকে চেতনাহীন করার জন্য, তাহলে এই চেতনানাশক হিসেবেও ইউজ করা হয় নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? অল্প সঙ্গী দিলে সে মানে ব্যক্তি সংজ্ঞাহীন হয়ে পড়ে, চেতনানাশক হিসেবে ইউজ করা হয়। আর তুমি এটা নিশ্চয়ই জানো, মনে আছে যে বলয় পরীক্ষায় বলয়ের সৃষ্টি কে করে? এই করে নাইট্রোসিল কম্পাউন্ড বানায়, তাই না? কি বলো? নাইট্রোসিল। আমাদের যে ট্রানজিশন এলিমেন্টগুলো আছে অর্থাৎ ডি ব্লক এলিমেন্ট, সেই ডি ব্লক এলিমেন্টের সাথে জুড়ে গিয়ে বাবু কী বানাবে? বলয় পরীক্ষা আমরা করে এসেছি। তাহলে নাইট্রোসিল কম্পাউন্ড বানাতে NO কাজ করে, Fe(H2O)5 NO2+, এটা হচ্ছে কি নাইট্রোসিল, ঠিক আছে? Feটা হচ্ছে কি ডি ব্লক এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট, নিশ্চয়ই মনে আছে, তাই তো? বেশ, আরেকটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসাবে আমরা NOকে ইউজ করে থাকি, মানে রক্তচাপ নিয়ন্ত্রণে, সোজা সাপটা কথা, রক্তচাপ নিয়ন্ত্রণেও আমরা একে ব্যবহার করে থাকি। তাহলে NO নিউরোট্রান্সমিটার হিসাবে ব্যবহৃত হতে পারে, রক্তচাপ নিয়ন্ত্রণের কাজে ব্যবহার হতে পারে। NOকে নাইট্রোসিল কম্পাউন্ড তৈরি করতে, ডি ব্লক এলিমেন্ট বা ট্রানজিশন মেটার সাথে যুক্ত হয়ে বলয় পরীক্ষায় বলয় সৃষ্টি করতে ইউজ করা হয়। তরল অবস্থায় NO কি ডাইমার ফর্ম করে, যেটা কি ডায়াম্যাগনেটিক, আর এটা চেতনানাশক বা তোমার অ্যানাস্থেটিক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে এই ছিল তোমার নাইট্রোজেন গ্যাসের সম্পর্কে যাবতীয় সব কিছু, বুঝতে পেরেছি? নিশ্চয়ই পেরেছি। চলো পরেরটা করি। তো এখন অ্যামোনিয়া আর নাইট্রিক অ্যাসিড এই দুটো কম্পাউন্ড সম্পর্কে আমাদেরকে স্টাডি করতে বলেছিল, জাস্ট যে তাদের প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিস দেখো।
তো আমরা সমস্ত কিছু জিনিস পড়বো না, অ্যামোনিয়া থেকে যে জিনিস কটা ইম্পর্টেন্ট বা বারবার প্রশ্ন করা হয় তোমাকে সেই জিনিস কটা একবার দেখব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তাহলে ফার্স্টে যে পয়েন্ট আমাদের ডিসকাস করতে হবে সেটা কি, পরীক্ষাগার নীতি, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস পরীক্ষাগারে আমরা কিভাবে প্রস্তুত করি, ঠিক আছে? তো দেখো কি করা হয় আমাদের, তো আমাদের কি নেওয়া হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশিয়ে হিট করা হয়, তাহলে আমাদের দেখা যায় কি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। কি বললাম, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে NH4Cl লবণ আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 হিট প্রদান করলে বলো কি হবে, NH4 ভেঙে NH3 গ্যাস তৈরি করবে। তুমি বোঝো Ca আছে, তাহলে নিশ্চয়ই কি ক্যালসিয়াম ক্লোরাইড সল তৈরি করবে CaCl2, আর OH থাকলে হাইড্রো অক্সাইড থাকলে আর H যদি থাকে তাহলে কি সে তো জল তৈরি করবেই ফাইনাল। এইটা দেখতেই পাচ্ছ যে এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছি, বেশ। এখন যদি ব্যালেন্স করতে চাও তাহলে করবে, 2 লাগিয়ে দেবে আর এখানে একটা 2 লাগিয়ে দেবে, হয়ে গেল। দেখো বেশ। নেক্সট কি, শুষ্ক করার জন্য কি এজেন্ট ব্যবহার করা হয়? এখন দেখো তোমাকে এরকম প্রশ্ন করবে যে কেন P2O5 বা CaCl2 ব্যবহার করা হয় না ড্রাইং এজেন্ট হিসাবে? কারণ তুমি বুঝতেই পারছো যে জল তৈরি হচ্ছে, তো শুষ্ক করার জন্য বা সে এক্সট্রা জলটাকে চুষে খেয়ে নেওয়ার জন্য আমাকে কিছু ড্রাইং এজেন্ট নিশ্চয় দেওয়া উচিত। তো সবার মনে যেগুলো ক্লাস 10 থেকে আমরা পড়ে এসেছি সেগুলোই উদয় হতে পারে, যে H2SO4 বা P2O5 বা CaCl2 এই ড্রাইং এজেন্টগুলো কেন ব্যবহার করা হয় না অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য? না, H2SO4 আর P2O5 এরা বুঝতেই পারছো H2SO4 একটা অ্যাসিড আর P2O5 যেহেতু ফসফরাসের ওটা অক্সাইড, তাই আমরা জানি কি যে নন মেটালের অক্সাইড বা অধাতুর অক্সাইডগুলো কি হয়, আম্লিক হয়, মানে কি অ্যাসিডিক হয়, অ্যাসিডিক। আর তুমি জানো NH3 হচ্ছে একটা কি বেস, লুইস বেস। তাহলে NH3 কি করে, এটা যেহেতু এটা বেস, এই অ্যাসিডগুলোর সাথে এই বেসটা বিক্রিয়া করে তোমার তৈরি করে কি সল্ট, লবণ তৈরি করে ফেলে। তো সেই জন্য H2SO4 বা P2O5 কে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য ব্যবহার করা হয় না, ঠিক আছে? CaCl2 কে কেন ব্যবহার করা হয় না? CaCl2 বুঝলে NH3 এর সাথে বিক্রিয়া করে একটা অ্যাডিশন প্রোডাক্ট তৈরি করে, অ্যাডিশন প্রোডাক্ট। সেটা কি না CaCl2.NH3, অর্থাৎ একটা যৌগ তৈরি করছে, সেই জন্য আমাদের কি CaCl2 ব্যবহার করা হয় না। আর এরাই ছিল আমাদের কি ড্রাইং এজেন্ট, যারা কি ভালো রকম জল টেনে নিয়ে নিতে পারে, তাই না? বুঝেছি, বেশ। দেখো শিল্পতে কি করে, আগেরটা আমরা কি পড়লাম, এটা NH3টা, এই NH3 গ্যাস তৈরি হচ্ছে কি পরীক্ষাগারে আমরা এভাবে তৈরি করি। বাট শিল্প কি ইন্ডাস্ট্রিয়াল কি হয় তুমি জানো, ওখানে আমার বেশি পরিমাণে, যেখানে আমার লাভ বেশি হবে সেই ধরনের বিক্রিয়াগুলো আমাকে করা হয়। অর্থাৎ এমন আগে আমি কম কিছু রিয়েজেন্ট ইউজ করলাম বা খুব চিপ কোয়ালিটির কোনো রিয়াক্টেন্ট ইউজ করলাম, বিক্রিয়ক দিয়ে ওরা বিক্রিয়া করে আমাকে হিউজ পরিমাণে বিক্রয়জাত পদার্থ অর্থাৎ আমার ডিজায়ার প্রোডাক্টকে NH3 থেকে তৈরি করলো। তাহলে সেই সমস্ত রিয়াকশন শিল্পতে খাটবে, কারণ ওটা ব্যবসা, তাই না? বেশ। তো শিল্পতে কিভাবে উৎপন্ন করা হয়? তো সিম্পল নাইট্রোজেন গ্যাস বাতাস থেকে নিয়ে নেওয়া হয়, তুমি বুঝতেই পারছো, আর হাইড্রোজেন গ্যাস বাতাস থেকে নিয়ে নেওয়া হয়, দিয়ে কি করা হয় NH3 গ্যাস তৈরি করা হয়। বুঝতে পেরেছি? এখানে যদি 3 দিয়ে দিও বাস, তাহলে ওই 3 দুগুণে 6, আর এখানে তুমি 2 দিয়ে দিও যদি ব্যালেন্স করতে চাও, না করলেও প্রবলেম নেই। বুঝতে পেরেছি না পারিনি? আর এটার ক্ষেত্রে ডেল্টা H হয় তোমার নেগেটিভ। এক্স্যাক্ট যদি লিখতে চাও তাও লিখতে পারো -46.1 কিলোজুল পার মোল, অথবা নেগেটিভ করে দিও তাও হবে পরীক্ষায়, কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কি বলতো, যে এই যে বিক্রিয়াটা অর্থাৎ নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করছে দিয়ে NH3 বা অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, এই বিক্রিয়াটা বুঝলে রিভার্সিবল, তাই না? রিভার্সিবল। এখন তুমি রিভার্সিবল বিক্রিয়ার ক্ষেত্রে জানো যে একটা নির্দিষ্ট এরকম টাইম আসবে যেখানে কি যে হারে রিয়াক্টেন্টগুলো বিক্রিয়া করে প্রোডাক্ট বানাবে সেই হারে এই প্রোডাক্ট ভেঙে আবার কি রিয়াক্টেন্ট মলিকিউলগুলো বানাবে, হ্যাঁ কি না? বেশ। আর এই রিভার্সিবল জিনিসটাকে
কমানোর জন্য, কারণ আমার কি, আমি ব্যবসা করছি না, আমি ব্যবসা করছি, আমার অ্যামোনিয়া গ্যাস চাই, যদি সাম্য অবস্থায় চলে আসে তাহলে আমি আর কি প্রোডাক্ট পাবো, পাবো না। তো সেই জন্য আমাকে এমন কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় যার দরুন আমি NH3 গ্যাসটা পেতে থাকি। এখন তুমি জানো এই রিভার্সিবলের ক্ষেত্রে ক্লাস 11-এ পড়েছিলে একটা জিনিস কি, লা সাতেলিয়ার প্রিন্সিপাল, লা সাতেলিয়ার নীতি, হ্যাঁ কি না? তো লা সাতেলিয়ার কি বলেছিল, এই বিক্রিয়াটাকে সম্মুখবর্তী অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা বাড়াতে পারি, যেখান থেকে সাম্যাবস্থাকে বিঘ্ন ঘটিয়ে আমি NH3 বা অ্যামোনিয়া গ্যাস বেশি পরিমাণে পেতে পারি। ঠিক আছে, এখন তুমি বুঝতে পারছো যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি লিখলাম যে ডেল্টা এইচ হচ্ছে এখানে নেগেটিভ, তাই তো? তার মানে তাপ বের হচ্ছে, তাহলে তাপ বের হচ্ছে বিক্রিয়াটা ঘটার সময়, সমবর্তী বিক্রিয়া ঘটলে তাপ বের হবে। তাহলে আমি কোনোভাবে যদি তাপকে হ্রাস করতে পারি, মানে তাপকে কমিয়ে দিতে পারি, তাহলে কি এই যে তাপটা বের হচ্ছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। অর্থাৎ ধরো যে বিক্রিয়া পাত্রে আমি বিক্রিয়াটা করাচ্ছি, সেই বিক্রিয়া পাত্রটাকে আমি প্রথমেই ঠান্ডা করে রেখে দিয়েছি, তাহলে যে পরিমাণ তাপ বেরোবে কি সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে সারাউন্ডিং দ্বারা, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো না পারোনি? সেই জন্য আমাদের এই বিক্রিয়াটা খুব নিম্ন তাপে করা হয়। নিম্ন তাপমাত্রাতে করা হয়, প্রায় কি 700 কেলভিন টেম্পারেচারে এই বিক্রিয়াটা কি করানো হয়। বুঝতে পেরেছি না পারিনি? আবার খুব বেশি টেম্পারেচার কমানোও যাবে না, কারণ এখানে নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাস, তুমি জানো কি ওর মধ্যে ট্রিপল বন্ড আছে, আবার হাইড্রোজেন, তো এদের এই বন্ড কটাকে ভাঙতে তাদেরকে ফ্রি করে আবার NH3 যাতে ওরা তৈরি করতে পারে সেই জন্য কি টেম্পারেচার লাগবে। তো 700 কে হচ্ছে তোমার একদম মানে সেরা, যেটাকে বলে কি ভালো বাংলায় সর্বোত্তম, ঠিক আছে, অপটিমাম টেম্পারেচার, সর্বোত্তম ভালো উষ্ণতা, যেখানে কি দেখা যায় যে তাপটাও নিম্ন হয়, এই তাপটা শোষিতও হয়ে যায়, আর যার ফলে সমবর্তী বিক্রিয়ার রেটটি বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি এটা। আর তুমি একটা জিনিস বুঝতে পারো যে যদি এইগুলোর ধরো রিয়াক্ট্যান্ট যখন ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটবে তখন কি NH3 এটাকেও তুমি একটা রিয়াক্ট্যান্ট হিসাবেই ধরো, কারণ কি এই পরিমাণ হিট এর লাগবে তবে তো এগুলো তো ভাঙবে, তাহলে আমি সেই হিটটাকে কি টেনে বার করে দিচ্ছি যে বেরিয়ে যা তুই এখান থেকে, বিক্রিয়া পাত্রেই থাকতে দিচ্ছি না। তাহলে কি সমবর্তী বিক্রিয়া কি সেই সাম্যাবস্থা অ্যাচিভ করার জন্য বেশি পরিমাণে এইগুলো বিক্রিয়া করে কি NH3 গ্যাস প্রডিউস করবে, আর আমার বেশি পরিমাণে তো NH3 লাগবে, কারণ আমি তো ব্যবসা করছি, হ্যাঁ কি না? মানে শিল্প উৎপাদন, আমি ব্যবসা করছি না। ওকে, বুঝতে পেরেছি, বেশ। সেকেন্ড নাম্বার কি, আর কি আমি নীতি অ্যাপ্লাই করতে পারি লা সাতেলিয়ার থেকে? না তুমি বুঝতে পারছো যে এখানে কি 1 মোল আর এটা হচ্ছে 3 মোল, মোট হচ্ছে 4 মোল, আর এখানে তৈরি হচ্ছে কি 2 মোল, 2 মোল আছে 2 মোল। তাহলে বুঝতে পারছো এখানে আয়তন বেশি, এখানে আয়তনে হ্রাস হচ্ছে, তাহলে সমবর্তী বিক্রিয়ার আয়তনের কি হয়, হ্রাস ঘটে। তাহলে আমি যদি প্রচুর চাপ দিই দিয়ে আয়তনকে কি করি, হ্রাস করে দিই, তাই না? চাপ বৃদ্ধি করে আয়তন হ্রাস করি আমি যদি, তাহলে চাপ বৃদ্ধি করে আয়তন যদি আমি হ্রাস করতে পারি তাহলে কি আমার সমবর্তী বিক্রিয়া বেশি পরিমাণে ঘটবে। তো প্রায় 200 ATM টেম্পারেচারে, বুঝতে পারছি হিউজ ATM টেম্পারেচারে এই বিক্রিয়াটাকে সমবর্তী বা ফরওয়ার্ড রিঅ্যাকশনে পাঠানো হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই, বেশ। এখন আরেকটা জিনিস এখানে কি করা হয় না, কি অনুঘটকও ব্যবহার এখানে করা হয়। এখানে তোমার আয়রন অক্সাইড FeO আর একে অ্যাক্টিভ করার জন্য, এই অনুঘটকটাকে অ্যাক্টিভ করার জন্য একটা প্রোমোটার অর্থাৎ অনুঘটক উদ্দীপক মলিবডিনাম, অথবা তুমি Al2O3 আর K2O দুটোর মিক্সচারও এই মলিবডিনামের পরিবর্তে ব্যবহার করতে পারো। এখানে কি আয়রনের অক্সাইড Fe2O3ও নিতে পারো, অসুবিধা নেই, যে কোনো অক্সাইড নেবে তাহলেই হবে। আয়রনের অক্সাইড আর মলিবডিনামকে কি হিসাবে ইউজ করা হচ্ছে, অনুঘটক হিসেবে ইউজ করা হচ্ছে এখানে, যেখানে মলিবডিনাম হচ্ছে কি প্রোমোটার, যে এই আয়রন অক্সাইডের কার্যকারিতা বৃদ্ধি করবে, তাই না? সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারে অনুঘটকে পড়ানোর সময় কি ডিটেলস এগুলো আলোচনা হয়েছে সমস্ত কিছু। ঠিক আছে, যাদের একটু প্রবলেম হচ্ছে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, দেখবে ওখানে টাইমার দেওয়া আছে, কোন পয়েন্টটা কোথায়, সমস্ত ভিডিওটা দেখতে হবে না, যে টাইমার মানে যতটুকু যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টটা দেবে, টাইমার লাগানো আছে ডেসক্রিপশন বক্সে, ক্লিক করবে সেইটুকু পয়েন্টটা একবার দেখে নিও, বেশ। নেক্সট দেখো, তাহলে এখানের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে সিক্ত কাঁচদণ্ড HCl গ্যাস দিয়ে ধরলে সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন?
অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে ধরো কোনো টেস্ট টিউবে, দিয়ে তুমি কী করলে একটা কাঁচদণ্ড নিলে, ঠিক আছে, কাঁচদণ্ড HCl ডুবালে, দিয়ে ওর মুখে ওই টেস্ট টিউবের মুখে এসে ধরলে, তাহলে অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে আর HCl যদি HCl ওই কাঁচদণ্ডে আছে, যদি দেখা যায় কি সাদা ধোঁয়া, কই এই যে সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, আর একটা সলিডও উৎপন্ন হয়, দেখো কি বটে, তাহলে NH3 গ্যাস তোমার তৈরি হচ্ছে, আর তুমি কি করলে HCl দণ্ড, HCl ও গ্যাস নাও, প্রবলেম নেই, HCl নিচ্ছ, তাহলে এখানে তৈরি কি হয় বলো তো, NH4Cl, এটা NH4Cl লবণ তৈরি হয়, HCl গ্যাস নিয়েছি, কাঁচদণ্ড সিক্ত HCl গ্যাস, তাই না, ওই জন্য গ্যাস নিয়েছি, বেশ। তাহলে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড সল্টটা তৈরি হয় ওই মানে কাঁচদণ্ডে, দেখবে কাঁচদণ্ডের ডগাতে কী হবে, একটা সলিড, একটা সাদা রঙের সলিড জন্মাতে শুরু হয়েছে অথবা সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, সেটাই কি অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এটা একটা রিয়াকশান যেখানে কি দুটো গ্যাস বিক্রিয়া করে একটা সলিড তৈরি করে, পরীক্ষাতে যদি জানতে চায় তুমি এটা দিয়ে দিও, ঠিক আছে। আর একটা জিনিস কি, অ্যামোনিয়া যদি আইডেন্টিফিকেশন টেস্ট বলে, কি বলো, আইডেন্টিফিকেশন টেস্ট, আইডেন্টিফিকেশন টেস্ট বলে তাহলেও, অর্থাৎ শনাক্তকরণ বিক্রিয়া যদি বলে তাহলেও তুমি এটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, গলিত ধাতব সোডিয়ামের সঙ্গে NH3 গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এখন এই কি ঘটে লেখো, এই রকম কোশ্চেন বুঝলে তোমাকে পরীক্ষায় দেয়, তুমি দেখবে টেস্ট পেপার খুলেও দেখবে, অথবা বিগত বছরের যে সালের কোশ্চেনগুলো আছে সেগুলো খুলেও দেখবে, কি ঘটে সমীকরণ সহ লেখো, ওদের যে কেন এত ফেভারেট লোকগুলোর ভগবানই জানে, যেখানে কি কম বেশি তোমাকে রিয়াকশানগুলো লিখতে হবে, বাস, আর তুমি নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো গলিত ধাতব সোডিয়াম নিয়েছে, তাহলে Na নাও, আর তার সাথে কি NH3, তাহলে NH3 মানে অ্যামোনিয়া গ্যাস নাও, এবং অ্যারো দাও, অ্যারো দিয়ে কত, একটা ভালো রকমই টেম্পারেচার লাগে, প্রায় 575 কেলভিন, ঠিক আছে, দিয়ে তৈরি হয় তোমার সোডামাইট, সোডামাইটের সংকেত কি NaNH2, মনে থাকবে, NaNH2, এটা হচ্ছে সোডামাইট, আর তার সাথে বুঝতেই পারছো NH3 একটা H মিলে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস লিবারেট করবে, ঠিক আছে, এটার নাম কি বললাম, সোডামাইট। পার্টিকুলার তোমাকে এটা মনে রাখতে হবে, কিছু করার নেই, সেরকম পটাশিয়াম থাকলে কি পটাশিয়াম অ্যামাইড তৈরি করবে, ঠিক আছে, পটাশিয়াম অ্যামাইড। আর যদি ব্যালেন্স করতে চাও 2 2 2 হয়ে গেল। এখন দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যামোনাল ও অ্যামাটাল কি, দুটোই হচ্ছে বিস্ফোরক, ঠিক আছে, যেটা অ্যামোনিয়া থেকে তৈরি করা হয়। অ্যামোনাল হলো তোমার অ্যামোনিয়াম নাইট্রেট, আর তোমার অ্যালুমিনিয়াম Al গুঁড়ো এর মিশ্রণ, এই দুটোর মিশ্রণ বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় আমাদের, অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালুমিনিয়াম গুঁড়োকে মিশিয়ে আমাদের অ্যামানাল তৈরি করা হয়। আর অ্যামাটাল কি, এখানে লিখছি, হ্যাঁ না, অ্যামোনিয়াম নাইট্রেট আর TNT, ও TNTর মিশ্রণ হচ্ছে তোমার অ্যামাটাল, TNT জানি তো, ট্রাইনাইট্রোটলুইন, ঠিক আছে, বেশ। তাহলে অ্যামোনিয়া থেকে এই কটা কোশ্চেন তুমি ভালো করে করে যাবে, একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো পরেরটা দেখি। দেখো আমাদের একটা নাইট্রোজেনের অক্সাইড পড়তে হবে, যেটা কি নাইট্রিক অ্যাসিড HNO3, বেশ। তাহলে এর পরীক্ষাগার নীতিটা দেখে নাও, কি NaOH3 সোডিয়াম নাইট্রেট আর যদি H2SO4 এর মিশ্রণকে আমরা উত্তপ্ত করি, তাহলে NaHSO4 আর HNO3 আমাদের পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে আমাদের ল্যাবরেটরিতে প্রিপারেশন করা হয় তোমার নাইট্রিক অ্যাসিডকে, বেশ। শিল্প পদ্ধতিতে দেখানো, শিল্প পদ্ধতিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10-এ ছিল, যেটার নাম হচ্ছে কি অসওয়াল্ড পদ্ধতি। এটা আমরা জানি 3টে স্টেপে ঘটে থাকে, তাই না, যেখানে কি অ্যামোনিয়া গ্যাস প্রথমে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে প্ল্যাটিনাম অনুঘটকের সাহায্যে 5 ATM চাপে আর 100 কেলভিন উষ্ণতাতে, যেখানে নাইট্রিক অক্সাইড তৈরি হয় আর জল তৈরি হয়। সেই নাইট্রিক অক্সাইড আবার সেকেন্ড স্টেপে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি নাইট্রাস অক্সাইড তৈরি করে, আর সেই নাইট্রাস অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে তোমার HNO3 বা নাইট্রিক অ্যাসিড তৈরি করে, আর সাথে তোমার তৈরি করে কি নাইট্রাস অক্সাইড। মনে রাখবে 2 নম্বর এই নাইট্রিক অক্সাইড, আর 2 নম্বর স্টেপটা মনে রাখবে যে এটা কি রিভার্সিবল হয়, ঠিক আছে, বুঝতে পেরেছি, বেশ। তো এইটা তো তোমার মনে থাকবে, এটা তো খুবই ইজি।
আর এটা ল্যাবরেটরিটা একটু প্রিপারেশনটা মনে রাখো। বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট কী ঘটে সমীকরণ সহ যদি লেখো ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে ধাতব কপারের সাথে HNO3 বিক্রিয়া। পরীক্ষায় যদি আসে তাহলে বুঝলে HNO3 বিভিন্ন অবস্থাতে কপারের সাথে, ধাতব কপারের সাথে বিক্রিয়া করে। এক HNO3 যখন গাঢ় আর উষ্ণ হয়, যখন উষ্ণতা বেশি আর গাঢ় হয়, তখন HNO3 তোমার কপারের সাথে বিক্রিয়া করে কি কপার নাইট্রেট আর H2 আর NO2 গ্যাস তৈরি করে, ঠিক আছে। আর যখন উষ্ণ HNO3 থাকে, আবার কি তপ্ত, মানে কপারটাও আমি এখানে কি তপ্ত নিই নাই, কপারটা এখানে আমি কি নিলাম, তপ্ত নিলাম, উত্তপ্ত, প্রচুর হট, তখন হট কপার HNO3 সাথে বিক্রিয়া করে তোমার কি কপার অক্সাইড, ঠিক আছে। আর তোমার তৈরি করে N2 নাইট্রোজেন গ্যাস আর H2O জল। এই দুটো ছাড়াও আরও তোমার দুটো আছে যেখানে কপারের সাথে ধাতব কপারের সাথে HNO3 বিক্রিয়া করে। যখন শীতল HNO3 থাকে বুঝলে, তখন দেখো কপারের সাথে কিভাবে রিয়াকশন করে। HNO3 প্লাস Cu, মনে রাখবে কপার নাইট্রেট তো তৈরি হবে, CONO3(2), এটা তো তৈরি হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার সাথে কি তৈরি হবে বলো তো, H2O আর তোমার NO নাইট্রিক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। আর যদি অতি শীতল নাও, কি বললাম বলো তো, অতি শীতল তোমার HNO3 নাও, তাহলে তোমার তৈরি হবে HNO3 প্লাস Cu, সেটাও কপার নাইট্রেট তোমার তৈরি হবে, তার সাথে জল, আর এখানে তৈরি হবে বলে N2O। শুধু শীতল নিলে কি NO নাইট্রিক অক্সাইড, আর যদি অতি শীতল নাও তাহলে মনে রাখবে যে সেম প্রোডাক্ট হবে, শুধুমাত্র ওখানে যেটা নাইট্রিক অক্সাইড হয়েছিল এখানে সেটা নাইট্রাস অক্সাইড হবে, অর্থাৎ N2O তৈরি হবে, বাস এটুকুই ফারাক। আর এই দুটো তো খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছি। বেশ, এখন 4 নাম্বার দেখো TNT কি না, এর ফুল ফর্ম আমরা জানি ট্রাই নাইট্রো টলুইন, তাই না। বেশ, তাহলে একটা টলুইন নিয়ে নিই আমরা, বেঞ্জিন নিলাম, বেঞ্জিনের সাথে একটা CH3 মানে কি তোমার টলুইন। সে টলুইন কি করবে, এই টলুইন কি জানো তোমার কি OP ডাইরেকশন গ্রুপ, তাই না, অর্থোপ্যারা ডাইরেকশন গ্রুপ, CH3 মানে প্লাস আই এফেক্ট, তাই না। তাহলে অর্থোপ্যারা পজিশনে কি তুমি জানবে কি ইলেকট্রন ঘনত্ব বাড়াবে, কারণ CH3 হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে তোমার এখানে কি অর্থ, এদিকে দেখো এটা অর্থ, এটা প্যারা, এটাও কি অর্থ, আর এটাগুলো তো মেটা পজিশনে কি ইলেকট্রন ঘনত্ব বাড়াবে না CH3 গ্রুপ, কারণ ও OP ডাইরেকশন গ্রুপ। বেশ, তাহলে এই অর্থ পজিশনে কি বুঝলে NO2 গ্রুপ যুক্ত হবে, এই দুটো অর্থ পজিশনে একটা প্যারা পজিশনে কি NO2 গ্রুপ যুক্ত হবে। তাহলে কটা NO2 লাগছে, 3টে, তাহলে 3টে তোমার কি HNO3 লাগবে না, অবশ্যই লাগবে। আর এটা হ্যাঁ অবশ্যই কনসেন্ট্রেট নিতে হবে, গাঢ় নিতে হবে, আর তার সাথে কি তোমার গাঢ় বা কনসেন্ট্রেশন কি H2SO4ও দিতে হবে। নাইট্রেশন করছি গো অ্যাকচুয়ালি তোমার বেঞ্জিনের, তাহলে তোমার তৈরি হয়ে যাবে কি ট্রাইনাইট্রোটলুইন, CH3 NO2 আর NO2, তাহলে এটার নাম কি TNT, ট্রাইনাইট্রোটলুইন, তাই না। বেশ, এটা একটা বিস্ফোরক। বেশ, অলমোরজ কি বা অ্যাকোয়ারেজিয়া আমরা জানি, এটা ক্লাস 10 থেকে আমরা পড়ে এসেছি, বলো কি বটে, তোমার নিশ্চয়ই মনে আছে কি পড়েছিল বলো তো, যে 3 মোল গাঢ় HCl ও 1 ভাগ বা 1 মোল HNO3 কনসেন্ট্রেট মানে গাঢ় HNO3 মিশ্রণই হচ্ছে কি অলমোরাজ, তাই না। কি রিয়াকশন হয় বলো দেখি, না HNO3 আর 3 মোল গাঢ় HCl বিক্রিয়া করে নাইট্রোসিল ক্লোরাইড তৈরি করে NOCl, আর তার সাথে ক্লোরিন আর H2O জল তৈরি করে, ঠিক আছে। এই ক্লোরিনটা আমি থার্ড ব্র্যাকেটে রেখে দিলাম, কারণ এই ক্লোরিনটা কি একদম পুরো নেসেন্ট ক্লোরিন, হাইপার রিয়াক্টিভ, যার সাথে তার সাথে রিয়াকশন করে দেবে, নেসেন্ট ক্লোরিন, কারণ এটা Cl2 নয়। কি মনে রাখবে কী কী তৈরি হয়, নাইট্রিক অ্যাসিড HCl এর সাথে বিক্রিয়া করে নাইট্রোসিল ক্লোরাইড আর জায়োমান ক্লোরাইন তৈরি করে। যদি ব্যালেন্স করতে চাও করে নেবে, কী হবে বলো, জায়োমান ক্লোরিনটা 2 অণু তৈরি হয়, জলও তোমার 2 অণু তৈরি হয়, প্লাস চিহ্ন দিয়ে দাও, NOCl প্লাস 2Cl আর 2H2O। বেশ, তাহলে এ কি করে, এই মিশ্রণ এই জায়োমান ক্লোরিনটা কি করে না, আমাদের যে বর ধাতুগুলো আছে, বর ধাতু মানে কি তোমার গোল্ড, প্ল্যাটিনাম, এদেরকে বর ধাতু বলে কেন, কারণ এগুলো কি নন রিয়াক্টিভ, এটা সহজে রিয়াকশান করে না। গোল্ড, সোনা, বুঝতেই পারছো মেয়েরা সোনা কেন এত ভালোবাসে, কারণ কি ওখানে বেশি জং ধরে না,
রিয়াকশান করে না। তোমাকে কোনো মেয়েকে বলো দেখিনি যেটা লোহার হাড় পর 2 দিন পরেই জং ধরে যাবে, ও দেখতে ভালো লাগবে না, চকচক করবে না। তাহলে ওই জন্যই তো মেয়েরা সোনার হার কেন ভালোবাসে, কারণ ওই যে জং ধরে না, সবসময় চকচক করে, তাই না, সবসময় চকচক করে। তো কেন সবসময় চক করে, কেন জং ধরে না, কেন রিয়াকশান করে না? লোহাকে তো আমি 2 দিন রেখে দিলে অটোমেটিক জং ধরে একদম শেষ হয়ে যায়, কারণ ও রিয়াক্টিভ নয়। সোনা কি রিয়াক্টিভ নয়, বাট তোমার আয়রন, লোহা কি রিয়াক্টিভ। অক্সিজেন বায়ুর অক্সিজেনের সাথে জলীয় বাষ্পের সাথে রিয়াকশান করে, ওর অক্সিডেশন ঘটে যায়, তাই না? বেশ, হ্যাঁ, তাহলে রাস্ট পড়ে যায় লোহাতে, কিন্তু তোমার সোনাতে এরকম হয় না। তো ওই জন্য বরধাতু, আর দামও বেশি, তাই না? বেশ, হ্যাঁ, মেয়েরা যে জিনিসগুলোই ভালোবাসে সেগুলোর দাম এমনিতেই বেশি হয়। বেশ, তাহলে ক্লোরিন কি করে বলো তো? এই জার্মান ক্লোরিনটা, ধরো আমি গোল্ড নিয়েছি AU, তাহলে এর সাথে কি ক্লোরিন বিক্রিয়া করে, তৈরি করে অরিক ক্লোরাইড AuCl3। Cl 3টে লেগেছে বলে 3টে জার্মান ক্লোরিন রাখবে, সেটা হচ্ছে 3Cl। সেই অরিক ক্লোরাইড বুঝলে সহজেই তোমার ডিজলভ হয়ে যাবে। কিসের সাহায্যে ডিজলভ হয়ে যাবে? HCl যদি দাও, HCl এর সাথে ডিজলভ হয়ে যাবে। কি তৈরি করে না, দেখতেই পাচ্ছ কি HCl এর কটা Cl হলো? 4টে Cl আর H, তাহলে HAuCl4, ক্লোরো অরিক ক্লোরাইড। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? তাহলে এই ছিল HNO3 সম্পর্কে সমস্ত কিছু। তুমি খুব বেশি মনে রাখতে পারবে না, সেগুলো তোমাকে মনে রাখার দরকার নেই। মনে রাখবে গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর গ্রুপ 18 থেকে আমার টোটাল ক নাম্বার আসবে? 8 নাম্বার আসবে। আর যার মধ্যে গ্রুপ 15 আর গ্রুপ 18 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকেই প্রতি বছর কোশ্চেন আসে আর ভালোভাবে করে। তো যদি তুমি এই রিয়াকশান করা তোমার কঠিন মনে হয় বা মনে রাখতে না পারো, তাহলে তুমি যে এনথ্যালপি বা ওই হাইড্রাইড, ওদের যেগুলো তোমার অ্যাসিডিক বা আম্লিক অর্ডারে ক্রম দিয়েছিলাম, সেগুলো ব্যাখ্যা করে তুমি লিখতে পারবে। তো ওইগুলোতে বেশি ফোকাস করো। গ্রুপ 15 আর গ্রুপ 18টা তুমি পড়ে যাও, আরামসে তুমি সমস্ত কোশ্চেন পেয়ে যাবে, উত্তর লিখে দেবে। ঠিক আছে, তো গ্রুপ 15 ভাই।